Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। দেওয়ালের বন্ধ দরজাটার দিকে একবার তাকালো প্রিয়দর্শিকা। তাদের বিশাল বাড়িটা দুই শরিকে ভাগ হয়ে গেছে সেই ঠাকুরদার আমল থেকেই। ছোট ঠাকুরদা তার ছোট বোন, স্ত্রী আর দুই ছেলে নিয়ে থাকতেন ওদিকে। কি সব দারুণ মনোমালিন্য হয়েছিল দেশের সম্পত্তি নিয়ে, আরও কি সব যেন হয়েছিল, ব্যাস মুখ দেখা দেখি বন্ধ। ঠাকুমা কিন্তু ছোট যাকে খুবই ভালোবাসতেন। বৃদ্ধ বয়সে প্রিয়দর্শিকার কাছে গল্প করতেন ঠাকুমা। ছোট আর আমি পিঠো পিঠি চাচ্ছিলুম, বুঝলি? ও ভাবছিল আমাদের দুটিতে আচ্ছা একসঙ্গে চুরি করে আচার, কদবেল এইসব মাখা খেতুম। সেসব কত গল্প। ওর ছেলে মেয়ে বড় খোকা আর অরুণা তখন ছোট ছোট। আচ্ছা আচ্ছা। আর তোর বাবা সামান্য একটু বড়। তখন থেকে তো শরিকি ঝগড়া আর বাড়ি ভাগাভাগি। তারপর তো ননদ মানে মীরা, ওর বিয়েতেই তো সেই কাণ্ড। প্রিয়দর্শিকা ঠাকুমাকে পান সেজে দিচ্ছিল। বলল, আচ্ছা ঠাকুমা দুজনেই মারা গেছিলেন না? সেই পিস ঠাকুমা আর সদ্য বিয়ে হওয়া বর? হ্যাঁ রে, হ্যাঁ পান দে দেখিনি। হ্যাঁ এই নাও, দেখো হয়েছে কিনা দেখো। দেখো দেখো, বলো বলো তারপর বলো। তারা বিয়ের পর শ্বশুর বাড়ি যাবার পথে গাড়ি তো উল্টে গেছিল। ভালোবাসার পেয়েছিল তো, জানিস তো। তখনকার দিনে বরপক্ষ বামুন ছিল না, মিথ্যের। ছোট থেকে চেনা। আচ্ছা হ্যাঁ, সেই নিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড। কেমন? মীরা বলে তাহলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করবে। তখনকার? হ্যাঁ সেটাই তো তখনকার দিনে। আমাদের শাশুড়ি তখন তো বেঁচে। বললেন অমন মেয়ের মুখ দেখবো নি। তো ঠাকুরদাও খেপে গেলেন। এদিকে ঠাকুরপো আবার কি বলে জানিস? ওই তোরা কি যেন বলিস না, প্রগতিশীল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তিনি বললেন কি, হে বিয়ে আমি দেবই। হ্যাঁ, সেসব নিয়েও তো বড় অশান্তি। আর এদিকে বাড়ি সম্পত্তি ভাগ। বুঝলাম। প্রিয়দর্শিকাও অন্যমনস্ক হয়ে ভাবল, আশ্চর্য, এরকম একটা ঘটনা পরিবারটি কেমন হয়ে গেল। দুর্ঘটনার পর ঠাকুমাদের শাশুড়ি নাকি বেশি দিন বাঁচেননি। ছোট ঠাকুরদা কেমন গুম হয়ে গেছিলেন। ছেলে মেয়েদের ছোট বয়সেই বোর্ডিংয়ে পাঠিয়ে দিলেন। ছোট ঠাকুমাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। ওখানেই মারা যান পরে। ছোট ঠাকুমা
ওর বাবা মার একটি সন্তান ছিলেন, কোনো যোগাযোগ ছিল না। সেই কাকা আর পিসিকে প্রিয়দর্শিকা কোনো দিনই দেখেওনি। বিদেশে নাকি থাকেন ওরা, কালে ভদ্রে যোগাযোগ হয়। একটা কোম্পানির সঙ্গে ব্যবস্থা করা আছে, তারা 3 মাস অন্তর এসে চাবি খুলে ঝাড়পোছ করে দিয়ে চলে যায়। ঠাকুমা বলেছিলেন, কি রূপ ছিল মীরার, তোকে না অনেকটা তার মতোই দেখতে হয়েছে। হ্যাঁ রে, আর গানও গাই তো তোরই মতো। আচ্ছা, বংশে তারা। তাই এসব গত বছরের কথা। এখন ঠাকুমার একটু একটু ডিমেনশিয়া দেখা দিয়েছে, উল্টোপাল্টা কথা বলেন, পুরনো দিনের কথা। কয়েক মাস আগে প্রিয়দর্শিকাকে হঠাৎ বললেন, জানিস তো, হ্যাঁ বলো, ওই দেয়াল তুলে দিলে কি হবে? আমি আর ছোট ঠিক দেখা কত বাড়ি থেকে বেরিয়ে তোর তা কেন? তাহলে ষড়যন্ত্রকারীর মতো পা টিপে টিপে ওকে নিয়ে পুরনো ভাড়ার ঘরটার দরজা খুলে একটা দেওয়াল দেখিয়ে দিলেন ঠাকুমা। সেটাতে একটা সরু দরজা। এই যে এই ঘরটা দেখছিস, হ্যাঁ বড্ড নোনা ধরা বলে ব্যবহার হতো না তো। হ্যাঁ, পুরনো হাঁড়ি কলসি বাসন হাবি জাবি ভাঙা জিনিস থাকতো এখানে, এখনো তাই আছে দেখছিস তো। হ্যাঁ হ্যাঁ, ওই সারানো রং টং করাও হতো না। তা ওই দরজাটা দিয়ে ওদিকে একটা পুরনো শেরের নিচে যাওয়া যায়। হ্যাঁ রে, আমি আর ছোট জানতুম ওটার কথা। শহরে মার মনে হয় মনে ছিল না, আর চিচা করে না অত খেয়াল করতো না। তোমরা কি করতে? তা দুপুরবেলা চুপি চুপি, বুঝলি তো। বুঝতে পেরেছি। প্রিয়দর্শিকা MA পড়ছে তখন, আর শাস্ত্রীয় সঙ্গীত শেখে মন দিয়ে। বন্ধু বান্ধবের অভাব নেই, কিন্তু বিশেষ সম্পর্ক গড়ে উঠল না কারো সঙ্গেই। কেন কে জানে? প্রচুর তরুণদের আগ্রহ হতো ওর প্রতি, কিন্তু প্রত্যেকের সম্বন্ধেই ওর মনে হয় এ নয়, এ নয়, অন্য কেউ। বন্ধুরা বলে, এই করি না, তোর আর কেউ জুটবে না দেখিস, এত বাছাই করলে চলে নাকি? রুষা ঠোঁট উল্টে বলেছিল, বনেদি বাড়ির সাইকেলে সুন্দরী কিনা, তাই তোর এত সাজেস তো তেমনি। শশা করিস না তো, সবসময় রেট্রো লুক, তো সবার চোখে পড়া যায়। বুঝি সব বুঝলি। ছোটবেলার সখী মধুশ্রী বলল, এই তা কেন রে, প্রিয়া তো চিরকালই ওই রকম সাজে, যার যেমন পছন্দ। একদিন দুপুরে কেউ কোথাও নেই, মা ঘুমোচ্ছেন, ভাই স্কুলে, কাজের লোকেরাও বোধহয় বিশ্রাম করছে। প্রিয়দর্শিকা ক্লাস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরল। কি ভেবে আস্তে আস্তে সেই পুরনো ঘরটার ভিতরে গিয়ে সরু দরজাটার সামনে দাঁড়ালো প্রিয়দর্শিকা। ছোট্ট হাতলটা ধরে কয়েকবার টানতেই দরজাটা খুলে গেল, আর তারপরেই প্রিয়দর্শিকার জীবনটা যেন একটু বদলে গেল। ওদিকটাতে কেমন যেন সেকেলে সেকেলে গন্ধ, আলো আঁধারি, দরজা জানলা বন্ধ, নীল শার্সির মধ্যে দিয়ে রঙিন আলো পরে আবছা আবছা অবস্থা। সেকেলে কিছু আসবাবপত্র, পুরনো বই, ফুলদানি, মূর্তি এখনো সবই পড়ে আছে। প্রিয়দর্শিকা কেমন একটা ঘোরের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। একটা ঘরের মধ্যে ঢুকলো দরজাটা ঠেলে। অব্যবহারের বদ্ধ হাওয়ার ছোঁয়া আর কস্তুরীর অদ্ভুত একটা মৃদু সুগন্ধ মুখে এসে লাগলো।
একটা সেকেলে কাজ করা পালঙ্ক, আলমারি, টেবিল, দেরাজ, আর একটা দেওয়ালে বড় কিসের ওপর একটা কাপড়ের ঢাকা। প্রিয়দর্শিকা হাত বাড়িয়ে সেটা টেনে সরিয়ে দিতে একটু চমকে গেল। একটা বিশাল ওভাল আকারের আয়না, চমৎকার কাজ করা ফ্রেম, বেশ স্বচ্ছ এখনো। প্রিয়দর্শিকা ওর নীল ছাপা শাড়ি, চুল তুলে ঘুরিয়ে বাঁধা প্রতিবিম্বটা তাতে দেখতে পেল। কপালের টিপটা কিরকম ধেবড়ে গেছে। একটু সামনে ঝুঁকে দেখতে গিয়েই ভীষণ চমকে গেল, পিছিয়ে এলো। আয়নার মধ্যে তার ছায়াটা কেমন বদলে গেছে। সে পড়ে আছে একটা লাল বেনারসি, মাথায় সিথি মুড়, কপালে গনে চন্দন, আর সর্বাঙ্গে ভারী গয়না। খুব অস্পষ্ট একটা সানাইয়ের সুর। কারা কথা বলছে? এসব কি? মাথাটা ঝাঁকালো, তারপর সব আগের মতো ভুল দেখেছে নিশ্চয়ই। আবার একটু এগিয়ে গেল। আয়নায় আবার সেই নববধূর সাজে, যেন সে নিজেই। প্রিয়দর্শিকা প্রায় ছুটেই ঘর থেকে বেরিয়ে এলো। সরু দরজাটা পেরিয়ে নিজেদের দিকটায় চলে এসে উপরে নিজের ঘরে গিয়ে দ্রুত নিঃশ্বাস ফেলতে লাগলো। ভুল দেখেছে সে, কিংবা স্বপ্ন দেখেছে, কিংবা না 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 না, নিশ্চয়ই স্বপ্ন, সাজেশন। ও বাড়ির ইতিহাস সে শুনেছে, তাই ঠিক করলো ওদিকে আর সে যাবেই না। কাউকে বললো না এই ব্যাপারটা। কিন্তু পরের দিন দুপুরে ফিরে আসতেই আবার উপাসটা প্রিয়দর্শিকাকে প্রবলভাবে আকর্ষণ করলো। প্রায় অজান্তেই সে ওপাশে গিয়ে সেই আয়নার সামনে দাঁড়ালো। এই তো সে, ফিরে শাড়ি ছেড়ে একটা হলুদ কালো কাপ্তান পরেছে, চুলটাও খোলা, সব ঠিকই। আয়নার ছায়াটা হঠাৎ দুলে গেল। কস্তুরীর মৃদু সৌরভ, দূরে সানাই, আর সেই মেয়েটা লাল বেনারসি পরা, অবিকল প্রিয়দর্শিকার মতো আয়ত চোখ আর বাঁকা ভুরু। আর এমনি করেই দিন কাটতে লাগলো। ওই আয়নাটার কি অদ্ভুত অদম্য টান। একবার বাবা মাকে খুব ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিল প্রিয়দর্শিকা, ওরা কিছু জানেন কিনা সেই অপঘাত মৃত্যু সম্বন্ধে। ওরা জানেন না। বাবা বললেন, না রে পি, তোর ঠাকুরদা ঠাকুমা না ওসব নিয়ে কোনো কথা বলতেন না। কিছু বলেননি? আমার সে সময় তো কোনো স্পষ্ট স্মৃতিই নেই, বিশেষ করে কিছু জানার ইচ্ছেও ছিল না। কোনো ফটো অ্যালবাম বা কিছুই নেই কি? না রে, বাবা বোধহয় সব নষ্ট করে দিয়েছিলেন। দাদু ঠাকুরদা? জানিস তো পিউ, মনে হয় ছোট বোনের ওভাবে মৃত্যুটা খুব ধাক্কা দিয়েছিল ওদের, তাই কিছুই আর রাখেননি। ঠিকই বলেছো। এমএ পরীক্ষা এগিয়ে আসছিল। মেধাবিনী ছাত্রী প্রিয়দর্শিকা নিজেকে ডুবিয়ে দিল অধ্যয়নে। কিন্তু তারই মধ্যে ওই আয়নার সেই অলৌকিক প্রতিবিম্বের সামনে গিয়ে দাঁড়াতো সময় পেলেই, লুকিয়ে কথা বলার চেষ্টা করত মাঝে মাঝে। নিষ্ফল জেনেও সে চেষ্টা চালিয়েই যেত। কি তুমি বলো তো, বাবাদের সেই পিসি? কেন তুমি এখানে কেন? তার সেই প্রশ্ন চুপ করেই থাকতো। আয়নায় ছবিটা চুপ করে দাঁড়িয়ে থাকতো, তাকিয়ে থাকতো। সেলফোন দিয়ে প্রতিবিম্বটার ছবি তোলার চেষ্টা করেছে অনেকবার প্রিয়দর্শিকা। শুধু আয়নার কাঁচে সাধারণ পোশাক পরা তার নিজের ছবি এসেছে ফোনে, আর অন্য কিছু নয়। যে কোনো জিনিস হাতে নিয়ে থাকলেও আয়নার মেয়েটিকে কিন্তু দেখা যায় না। কে
জানে কেন প্রিয়দর্শিকা কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলতে পারতো না। মাঝে মাঝে ভাবতো, আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? মা একবার বলেছিলেন বটে। আজকাল কিন্তু বড্ড অন্যমনস্ক থাকিস তুই। কি ভাবিস বলতো সারাক্ষণ? আরে না না, পরীক্ষা আসছে না, ভাববো আবার কি। না না না। বাবা উদ্বিগ্ন ভাবে বললেন, কিরে, প্রিপারেশন কি ঠিক চলছে তো? হ্যাঁ বাবা, ঠিক ঠিক একদম ঠিক চলছে, তুমি ভেবো না ভেবো না। যাক, ভালো করে দিস। ভালোভাবেই হয়ে গেল পরীক্ষা। স্লথ বিশ্রামে কটা দিন কাটলো। দুপুরে মা না ঘুমিয়ে কি একটা সেলাই করছিলেন, কিন্তু ওপাশে যাওয়া তার মানে ঠিক হবে না, মা যদি দেখে ফেলেন। তারপরে একদিন দেখলো সেলাইটা টেবিলে সরিয়ে রেখে মা গভীর ঘুমে। টুক করে দরজার ওপাশে গিয়ে আয়নাটার সামনে দাঁড়ালো প্রিয়দর্শিকা। নিজের ছবি মিলিয়ে গিয়ে সেই মেয়েটা ওর দিকেই চেয়ে আছে। তারপরেই প্রিয়দর্শিকা দ্বিতীয়বার সেদিনের মতো প্রচন্ড চমকে গেল। মেয়েটা একা নয়, ওর পাশে একটু পিছনে এক সুপুরুষ যুবক, লম্বা চওড়া কাঁধ, চোখ সামান্য বাদামি, ঠোঁটের ওপর সরু গোঁফ, গরদের পাঞ্জাবি, হীরের বোতাম। কে 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 ওখানে? সরে এলো প্রিয়দর্শিকা। আবার তাকালো, সেই দুজন। অজান্তেই ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো সে। না, কেউ তো নেই, সে তো একাই, থাকার তো কথাও নয়। সেই প্রথম দিনের মতো পালিয়ে গেল, পালিয়ে চলে এলো এদিকে। আর যাবো না, কিছুতেই যাবো না। উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? কিন্তু অবধারিত ভাবে সে আবার গেল, আগে যেমন যেত। একদিকে তার জীবনে পরিবার, বন্ধু বান্ধব, গানের রেওয়াজ, ভবিষ্যতের ভাবনা, আর খুব সঙ্গোপনে মনের গভীরে ওই আয়না, তার স্বচ্ছ বুকে সেই দুজনের ছবি। প্রিয়দর্শিকা চেয়ে থাকে পুরুষটির দিকে। চুলগুলো একটু লম্বা, এলোমেলো, দৃঢ় চিবুকে একটা টোল। কি গভীর দৃষ্টি চোখের। একবার কি ছোঁয়া যায় না ওকে? ইস, কিসব ভাবছি। আরে ও তো বাস্তবই নয়, আমার কল্পনা। বিকেলে সবার সঙ্গে চা খেতে খেতে এই সবই ভাবছিল প্রিয়দর্শিকা। ফোনটা বাজতেই চমকে গেল। নীল, মানে নীলেন্দু। প্রিয়দর্শিকা বলল, কি রে? বলছি, কাল ইউনিভার্সিটি ফেস্টে আসছিস তো, তাড়াতাড়ি চলে আসিস। এমা, কালকে? উফ, পরীক্ষার পরেই মেমোরিটা কি ঝেড়ে পুছে একেবারে আলমারিতে তুলে দিলি নাকি? হ্যাঁ, বের করে ফেল, কাজে লাগবে। মানে সেদিনই ঠিক হলো না মুভি দেখতে গিয়ে? সবাই যাবো তো। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। কাল ঠিক 3টে, ক্যাফেটেরিয়ার সামনে। আর হ্যাঁ, আমার খুড়তুতো দাদাকে আনছি কিন্তু জোরজার করে। তো সবে এসছে ইউকে থেকে। হ্যাঁ, তো পড়াশুনো করে বিশাল জব নিয়ে। কি ঘ্যাম হিরোইক চেহারা, দেখলে টেয়ারা হয়ে যাবি, বুঝলি? ভাগ্যিস বললি, দেখবো না। আরে একদিন তুই আমাদের কাউকে, মানে পৃথিবীর কাউকে তো পাত্তাই দিসনি হবু বয়ফ্রেন্ড হিসেবে। তো এবার দেখবি ছোড় দাও তোকে পাত্তা দেবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। মেয়েরা ওকে দেখে আর ফিদা হয়, বুঝলি? এই ফালতু বকিস না তো। আমি তোর অদেখা দাদার গার্লফ্রেন্ড হওয়ার জন্য আইলাইনার লাগিয়ে লাইনে ওয়েট করছি, তাই তো? ফট। ফোন রেখে দিল বিরক্ত হয়ে প্রিয়দর্শিকা। পরের দিন নিজের ঘরে বেরোবার আগে তৈরি হচ্ছিল প্রিয়দর্শিকা। এই আয়নায় তো শুধুই ওরই একান্ত ছায়া। ঘন নীল সরু জরিপার শাড়ি, 3/4 হাতা জামরঙের জরির বুটি তোলা ব্লাউজ, কানে ঝুমকো,
চূড়ো করে বাঁধা চুলে একটা লাল গোলাপ, সেকেলে সুন্দরী। হাসলো মনে মনে। মা ঘরে এসে মুগ্ধ চোখে মেয়েকে দেখলেন। দু একটা কথার পর বললেন, গাড়িটা করে যাবি, ফিরতে সন্ধে হবে তা তো জানি, ওই জন্য নিরঞ্জনকে কিন্তু আমি থেকে যেতে বলেছি। আচ্ছা মা, ঠিক আছে। শোন প্রিয়া। হ্যাঁ বলো। তোর বড় মাসি দিল্লি সেই ছেলেটার কথা কিন্তু আবার বলছিল, আর ওদের খুব আগ্রহ। আরে ধুত, বিয়ে এখন? হ্যাঁ এখন। না না, অসম্ভব। আমি রিসার্চ করব মা, তুমি এসব কথা মন থেকে ঝেড়ে ফেলো। আরে বিয়েটাও তো করতে হবে। না চল, আমি চললাম, মা আসছি। তরতরিয়ে নেমে চলে গেল। বিয়ে আজকাল তো একটা মুখে মনের গভীরে জেগে থাকে প্রিয়দর্শিকার। অলৌকিক এক আকর্ষণ। বাস্তব জীবনে কি স্বপ্নকে খুঁজে পাওয়া যায়? উফ, এরই মধ্যে কি ভিড়, হই হল্লা। স্টেজে পারফরমেন্স চলছে। কোন একটা ব্যান্ড ভীষণ চেঁচিয়ে কি সব যেন গাইছে। প্রিয়দর্শিকা নিজেদের গ্রুপকে খুঁজে পেল। সবাই আছে, দীপদত্তা, ঝিনি, প্রীতম, মধুশ্রী, ঋষা, রিক। খানিক গান শুনলো, চপ চিনেবাদাম খেলো, আড্ডা দিল। রেজাল্টের চিন্তা সর্বসম্মতিক্রমে অনুচ্চারিতই রইল। হঠাৎ পিছন থেকে নীলের গলা, এই তো সকলে এইখানে, আর আমি সালা খুঁজে খুঁজে হয়রান। তোরা না মানে কি বলবো। ঠিক আছে, তোর বুলিটা এবার থামা। শোন, এই দেখ, এই আমার দাদা শুভায়ু মিত্র, আর এই হচ্ছে আমার বন্ধুরা, সব কটা খচ্চর মাইরি, বুঝেছ? প্রিয়দর্শিকা স্টেজের দিকে দেখার চেষ্টা করছিল। একক গান শুরু হয়েছে। সকলে বলছে হাই হ্যালো। দাদাটির গলাটা কিন্তু খুব ভালো, ভারী, পুরুষালী, মসৃণ। প্রিয়দর্শিকা মুখ ফিরিয়ে তাকিয়েই আমূল কেঁপে গেল। বিস্ফারিত চোখে দেখল আয়নার সেই যুবকটি। হ্যাঁ, সেই তো, লম্বা, চওড়া কাঁধ, একটু বাদামি চোখ, দৃঢ় চিবুকের টোল, গোপ নেই, নীল সাদা টি শার্ট আর জিন্স পরা। প্রিয়দর্শিকা যেন অবশ হয়ে গেল। শুভায়ু কি একটা বলে এদিকে ফিরে ওকে দেখল। প্রিয়দর্শিকা দেখল ওর চোখে, অর্থাৎ শুভায়ুর চোখে একটা প্রচন্ড বিস্ময়। অন্যরা কথায় ব্যস্ত, কিছু লক্ষ্যই করলো না। শুভায়ু পায়ে পায়ে এগিয়ে এসে দ্রুত কণ্ঠে প্রিয়দর্শিকাকে বলল, আপনি কি আমায় আগে দেখেছেন? প্লিজ, দিস ইজ নট আ পিক আপ লাইন। আমার জানা খুব দরকার। আমি জানি না। প্রিয়দর্শিকার মাথাটা ঝিমঝিম করছিল। অসংলগ্নভাবে কথাগুলো বলে চুপ হয়ে গেল। এমন সময় ঝড়ের মতো নম্রতা উদয় হলো। এই যে প্রিয়াদি, তুমি এখানে কতক্ষণ ছি বলো তো? ফোন ধরছিলে না কেন? আরে আমাকে কেন খুঁজছিস? তোমার গান যে একটু পরে। চলো চলো, শিগগিরই চলো। এই দাদা, আমি গাইবো ফাইনাল কখন করলাম বলতো? ছেড়ে দে বলছি। বলছো কি? ছেড়ে দে। গাইবে তুমি? চলো তো, চলো 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 বলছি। টেনে নিয়ে চলে গেল নম্রতা প্রিয়দর্শিকাকে। একবার মুখ ফিরিয়ে দেখল প্রিয়দর্শিকা। শুভায়ু ওর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। পরের দিন সকালেই ফোন, অচেনা নম্বর। ভারী মসৃণ কণ্ঠ, একটু উদ্বিগ্ন। প্রিয়দর্শিকা। হ্যালো, আমি শুভায়ু মিত্র। আপনার ফোন নম্বরটা আমায় দিতে নীলকে বাধ্য করেছি। প্লিজ ওর উপর চড়বেন না। আচ্ছা বলুন। শুনুন। হ্যাঁ বলুন। আপনার সঙ্গে আমার একবার দেখা করা চাই। মানে? আপনি যে ভাবছেন
তা নয়, অ্যাকচুয়ালি একটা অন্য ব্যাপারে কিছু কথা আছে আমার, রাদার আর্জেন্ট। প্রিয়দর্শিকা কিছু বলল না, শুভায়ু বলল, ওই ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়াতে এই ঘন্টাখানেক পরে আসবেন? আসব। শুভায়ু মিত্রকে একটু অস্থির লাগছিল। টেবিলের ওধার থেকে প্রিয়দর্শিকাকে দেখে নিল আরো একবার, তারপর বলল, আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। ব্যাপারটা একটু মানে আপনি বিশ্বাস করবেন না হয়তো। আপনি বলুন। আমার কথা বলছি। হ্যাঁ বলুন। আমি নীলের খুড়তুতো দাদা, কিন্তু আমরা পুনেতে থাকতাম, তাই বেশি দেখা হতো না। তারপর বিদেশে পড়াশোনা করতে চলে যাই, জব নিয়ে ফিরেছি, এখানেই থাকবো এখন। শুনুন, আমার জীবনের একটা অদ্ভুত ব্যাপার হলো, এটা সম্বন্ধে আমি কখনো কাউকে কিছু বলিনি। আমি প্রায় একরকম একটা স্বপ্ন বারবার দেখি। কি স্বপ্ন? কিছুদিন অন্তর অন্তর, সেই টিনেজ থেকেই দেখি। হ্যাঁ, কি স্বপ্ন? একটা বিয়ে। আচ্ছা। আমারই বিয়ে। আমি সেকেলে পোশাক পরে আছি, হীরের বোতাম। কি বলছেন? কখনো একটা বড় দরজা দিয়ে ঢুকছি, অনেকে রয়েছে যেন আমার সঙ্গে আবছা আবছা। কখনো কোনেকে 7 পাকে ঘোরানো হচ্ছে, কখনো শুভ দৃষ্টি সম্প্রদান, আর শেষটা একরকম, সব সময়ই একরকম। আয়নার সেই মুখ ওর দিকে চেয়ে আছে, অবিশ্বাস্য। প্রচন্ড একটা ধাক্কা, আঘাত, শব্দ, চিৎকার, তারপর আর কিছু না। ঘুম ভেঙে যায় আচমকা। কিন্তু আমাকে এসব বলছেন কেন? কারণ আছে। কি কারণ? কারণ ওই কোণেটির মুখ একেবারে আপনার মতো। লাল শাড়ি, অনেক গয়না, কপালে চন্দন। আপনার সঙ্গে আমার তো দেখা হয়নি, হবার সম্ভাবনাও ছিল না বিশেষ, কিন্তু বিশ্বাস করুন, আপনার মুখ আমি সেই 16-17 বছর বয়স থেকে দেখে আসছি রাতের স্বপ্নে। তাই কোনোদিন আর কোনো নারীর কথা ভাবতে পারিনি। আচ্ছা, কথা বলবেন, আপনার বংশে কারো বিয়ের সময় কি অপঘাতে মৃত্যু হয়েছিল? হ্যাঁ, আমার দিদিমার এক ভাই, শুনেছি বিয়ে করে ফেরার সময় দুজনেই মারা যান কার অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, এটার কথা আমিও ভেবেছি, কিন্তু এ সম্বন্ধে আমি বিশেষ কিছু জানি না, কোনো স্মৃতিও নেই। সেটা আমাকে মানসিকভাবে প্রভাবিত করবে কেন? কিন্তু আপনাকে তো দেখি এক বর্ণ বিশ্বাস করছেন না, তা তো স্বাভাবিক। কিন্তু আমি পাগল নই, বিশ্বাস করুন প্লিজ। যদিও মাঝে মধ্যে নিজেরই মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হয়। এভাবে হয়তো আপনাকে ডাকাটা উচিত হয়নি। আপনি হয়তো আচ্ছা বলে নাকি স্বপ্নে কোনো গন্ধ অনুভব করা যায় না, কিন্তু আপনার স্বপ্নে থাকে হালকা। কেমন গন্ধ? মাস্ক, কস্তুরী। ওই যে কস্তুরী বলে সেটা, আর সানাইয়ের সুরও থাকে একটা। তোমার কথা বিশ্বাস করছি, তোমাকেও আমি দেখেছি। বিশ্বাস করছো? কোথায় দেখেছি? কোথায় দেখেছো? শুনো বলছি আমি। হ্যাঁ, শুনবে তো? বলো, অবশ্যই। প্রিয়দর্শিকা বলতে শুরু করলো। অজান্তে শুভায়ু ওর হাতের ওপর নিজের হাত রাখল। প্রিয়দর্শিকা আর শুভায়ুর সম্পর্কটা অল্প দিনে এত ঘনিষ্ঠ হতে দেখে সকলেই আশ্চর্য হয়েছিল। নীলেন্দু তো রীতিমতো শকড। শুভায়ু প্রিয়দর্শিকাকে বলেছিল, মোটেই আমাদের সম্পর্কটা অল্প দিনের নয়, অনেক দিনের।
আচ্ছা, আমরা দুজনেই পাগল নই তো? এই চলো, আজ আইসক্রিম খাবো, কেমন? চলো। আর তাছাড়া পাগল হলেই বাকি। শোনো। হ্যাঁ বলো। তবে পরিবারের ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করার দরকার আছে। না 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 না, কি দরকার বলো তো এসব নিয়ে আবার এগোনোর? তাও ঠিক। হ্যাঁ, ওরা যা চাইছিল, মানে আমরা যা চাইছিল। যাকে মোট কথা তো হতেই চলেছে। তবে আর জেনে কি লাভ, এখন বিয়ের তারিখটা ঠিক হয়ে গেলেই হলো। দুবারের সকলেই খুব খুশি। আর আশ্চর্য, প্রিয়দর্শিকা খেয়াল করলো আয়নার সেই দুজনের ছায়া ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে। শুভায়ু বলেছে সেই স্বপ্নটাও ও আর প্রায় দেখেই না। দেখলেও শেষে সেই দুর্ঘটনাটা আর থাকে না। তারপর এক উৎসব রাত্রে একান্তে ফুল সাজানো শয্যায় বসে লাল বেনারসি কোণে চন্দন পরা প্রিয়দর্শিকার মুখটা তুলে শুভায়ু আবিষ্ট কণ্ঠে বলল, আমার স্বপ্নের মতো অবিকল। ঠিক করে হেসে ওর বুকের ওপর হাত রেখে প্রিয়দর্শিকা বলল, তুমিও ঠিক আমার আয়নায় দেখা মানুষটা। অনেক রাতে প্রিয়দর্শিকার কানে কানে শুভায়ু বলল, জানো? হ্যাঁ বলো। আমি একটা নতুন স্বপ্ন দেখতে আরম্ভ করেছি। নতুন স্বপ্ন? খুবই মিষ্টি একটা স্বপ্ন। কিন্তু সেটা মানে দেখো, রিয়েল লাইফে একটু তাড়াহুড়ো হয়ে যাবে না? আসলে দেখো, আমি তো রিসার্চ করব, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ততদিন স্বপ্নটাই চলুক। কেমন? কি কিউট স্বপ্ন বলো, গাবলু গুবলু একটা, দেখলেই আদর করতে ইচ্ছে করে বলো। এই শোনো না, এটা কি ওদেরও ইচ্ছে ছিল? তোমার মনে হয়? হয়তো ছিল, আমরা সেটা পূরণ করব। হ্যাঁ, কেমন? একদম ঠিক বলছো। একটু করে একটা হালকা হাওয়া কোথা থেকে এসে পালঙ্কের ছত্রিতে টাঙানো ফুলের মালাগুলোতে দোলা দিয়ে চলে গেল।